এই আজকের পর থেকে এই ব্যাপারটা থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, কুইট করছি। তো আমি আর এই ব্যাপারটাতে আর কথা বলতে চাই না। যে যে বিষয়টা উঠে আসছে যে তোমার পোশাকের ব্যাপার, শালীনতার ব্যাপার, এবং তুমি স্টেজ পারফরমেন্স করতে গেলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এটা কম্প্রোমাইজ, দেখুন কম্প্রোমাইজ তো দু রকমের হয়। যে যেটা যেভাবে নেয় সেই অনুযায়ী কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মিনস এখানে বলা হয়েছিল যে তোমরা একটু এসো, আমরা সবাই থাকবো, দিদিরা থাকবেন, দাদারা থাকবেন, বসে একটা আলোচনা করব। বিএসপিজি মানে বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ড, মুক্ত মঞ্চের শিল্পীদের নিয়ে এই সংগঠন। আমরা 2019 সালে এটি তৈরি করেছিলাম। হ্যাঁ, যেটা বলার যে সোনারপুর পুলিশ স্টেশনে দুদিন আগে যে বিষয়টা নিয়ে প্রেসের সামনে আমি এসেছিলাম, সেই কেসটা নিয়েই কথাটা হচ্ছে। মানে যে মেয়েটিকে কেন্দ্র করে কেসটা করা হয়েছিল, সেই কেসটার আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাই তুলে ধরার বিষয়। আর এটা প্রেসের মাধ্যমেই আমি তুলে ধরতে এই কারণেই চাইছি, গোটা ঘটনাটা আমার মাধ্যমেই প্রেসের মধ্যে থেকে সবার আগে উঠে এসেছিল, আর বাদ বাকি যা কিছু ঘটেছিল পুরো ব্যাপারটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ঘটেছিল। তো যেটাই হোক, আমি যখনই আমার চ্যানেল থেকে বা আমার পেজ থেকে যখনই খবরটাকে যখন বাইরে পাবলিক করলাম এবং প্রেসের খবরগুলো যখন পাবলিক হলো, এক মুহূর্ত দেরি না করে যে অর্গানাইজেশনের নাম থেকে বা যে অর্গানাইজেশনের নামে অভিযোগটা আমার তরফ থেকে আনা হয়েছিল বা মেয়েটির তরফ থেকে আনা হয়েছিল, মানে আমি ওদের অ্যাডভোকেট হিসেবেই ছিলাম। তো সেই অর্গানাইজেশনের যারা সদস্য বা যারা ওখানকার যারা ব্যক্তি যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা, প্রত্যেকেই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে তারা যেন তেন প্রকারে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবং ঘটনার যা কিছুই ঘটুক না কেন, তারা আমার সঙ্গে বারে বারে কথা বলতে চেয়েছেন যে ম্যাডাম সবটাই আপনি আগে শুনুন, ওদেরটাও শুনুন, আমাদেরটাও শুনুন, শুনে তারপরে ব্যাপারটা যেদিকে আপনার মনে হবে ঠিক সেদিকে আপনি এগোবেন। কিন্তু আমি আজ পর্যন্ত কখনোই আমি কোনো কেসের ক্ষেত্রে আদার সাইডের সঙ্গে কথা বলিনি আজ পর্যন্ত। আমার লাইফে এই প্রথম যখন আদার সাইডের সঙ্গে আমার কথা হয়েছে। তো যখন ব্যাপারটা একটু এগিয়েছে বা এগোচ্ছে, সেক্ষেত্রে আমি আমার নিজের টিমের সঙ্গে একটু কথাবার্তা বলেছিলাম। বলার পরে সবাই আমাকে এটাই বলেছিলেন যে যেহেতু ওরা কথা বলতে চাইছে, তো একবারের জন্য হলেও তাদের সঙ্গে কথা বলাটা উচিত, তা নাহলে পরবর্তীকালে এই বিষয়টাও উঠে আসতে পারে যে আমরা ম্যাডামের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ম্যাডাম কোঅপারেট করেনি। তো সেই জায়গা থেকেও আমার মনে হয়েছিল কথা বলাটা একবারের জন্য হলেও দেখাই যাক না কেন বিষয়টা কোন দিকে গড়ায়। তো সেই ক্ষেত্রে এবার ওনারাও আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং আমিও কথা বলেছি ওনাদের সঙ্গে। এবার বলার পরে এবার ওনারা সবাই চেয়েছিলেন যে বোথ সাইড এক জায়গায় বসে একটা আলোচনার মধ্যে বা সবার নেগেটিভ পজিটিভ যেটাই থাক না কেন পুরো ব্যাপারটা আলোচনা করে একটা সলভের রাস্তা বের করতে সবাই চেয়েছেন। এবং বিষয়টা ঘটছে 2 বছর 2.5 বছর ধরে ঘটনাটা ঘটছে, একটা লং টাইম ধরে ঘটছে। এবার সেক্ষেত্রেও আমার কোথাও একটা মনে হয়েছে আগুনে ঘি না ঢেলে আগুনে জল ঢেলে যদি ব্যাপারটাকে থামানো যায়, আমি সেটাই চেষ্টা করছিলাম। সেক্ষেত্রে যিনি আমার ক্লায়েন্ট বা সে আর তার মা দুজনকেই আমি ব্যাপারটা জানানোর পরে ওরাও রাজি হয়, ঠিক আছে আলোচনায় বসা হবে। এবার আলোচনায় বসা হবে এবং ওদের সঙ্গে কথাবার্তা বলেই টাইম ঠিক হয়, ডেট ঠিক হয়, টাইম ঠিক হয়। কিন্তু আজকে 11th আওয়ারে এসে ওরা আমাকে জানায় যে ওরা আলোচনায় বসবে না। এবং কেন ওরা আলোচনায় বসবে না সেটারও কম বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এবং এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যা কিছুই হোক, যেহেতু ওরা আলোচনায় আসেনি আমি ওদের কথাগুলো আর তুলতে চাইছি না। এবার একজন থার্ড অর্গানাইজেশন, মানে যে অর্গানাইজেশনের উপরে আমি আজকে অর্গানাইজেশনটার নামটা নিচ্ছি তার কারণ আমি আগের দিনও নামটা নিয়েছিলাম, বিএসপিজি। তো এই অর্গানাইজেশনটা সত্যি বলতে কি আমি কখনো আগে নাম শুনিনি, এই কেসটার কারণেই আমি নামটা শুনেছি। এই অর্গানাইজেশনটা ছোট না বড়, রেপুটেশন আছে কি নেই, আমি কিছুই জানি না এই অর্গানাইজেশন সম্পর্কে। শুধুমাত্র এই আমার ক্লায়েন্টের কমপ্লেনের ভিত্তিতেই যতটুকু আমার এর সম্পর্কে জানা, আদারওয়াইজ আমি কিছু জানি না। আজকে আমাকে কোনো একজন থার্ড অর্গানাইজেশনের সঙ্গে আমাকে তোমার কি বলে ইয়েতে কথা বলা, কনফারেন্সে কথা বলানো হয়। তো সেই হ্যাঁ কনফারেন্সে আমি জানি না, নাম জানি না, আমাকে নাম বলা হয়নি আর আমি নাম জানতেও ইন্টারেস্ট প্রকাশ করিনি। এবং আমাকে কথা বলতে গিয়ে বলা যেতেই পারে ওনাদের সঙ্গে আমার একটুই তর্কতর্কি হয়েছে এবং ওনারা আমাকে বলতেই চাইলেন যে বিষয়টা কোন দিকে এগিয়েছে, আদৌ তো কোনো কিছু হয়নি। তো আমি তখন সেখানে এটাই বললাম, আদৌ কিছু হয়নি সে পর্যন্ত যেমন ঠিক, তাহলে আপনার উদয়টা কোথা থেকে হলো, আপনি হঠাৎ করে কোথা থেকে উদয় হলেন, বা এই বিএসপিজির
যারা সদস্যরা তারাই বা কোথা থেকে উদয় হলো, আর তারাই বা কেন মিটিং এর কথা বলবেন, বা মিটিং এর প্রশ্নটাই বা কেন উঠে আসবে, আর আপনারাই বা কেন ইনভলভ হলেন? তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন? তাহলে আজকে তো 2 বছর ধরে প্রবলেমটা চলছে, তাহলে আপনারা কেন ব্যাপারটা সলভ করলেন না? তো এটা নিয়ে একটা তর্ক বিতর্ক তো উঠেই আসলো। তো বিষয়টা হচ্ছে, ঘটনা যাই হোক না কেন, ওর সঙ্গে যে ইনজাস্টিস গুলো হয়েছে সেই ইনজাস্টিস গুলোর জন্য ও কোর্ট কাছারি যা কিছুই করুক না কেন, করে এগোক, সেটা নিয়ে কোনো আমার আপত্তির জায়গা নেই, কারণ ওর ওটা ব্যক্তিগত ব্যাপার, ও সেটা করতেই পারে। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে যেটা আমার কাছে খুব অপমানজনক যেটা মনে হয়েছে, সেটা আমাকে বলা হয়েছে যে ওর জন্য যে কম্প্রোমাইজের যে কথাটা হয়েছে, কম্প্রোমাইজের যেটা আমি আগের দিন নিউজেও বলেছি, কম্প্রোমাইজের কথাটাকে আমি কোনোভাবে টলারেট তখনও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না। আর এই জাতীয় যদি কোনো কিছু হয়ে থাকে, আর এই জাতীয় ঘটনা ঘটলে, সেটা যদি কোর্ট কাছারি হয়, যদি সেটা বিচারের জায়গায় যায়, যেটা যে যার অন্যায় করেছে সে তার শাস্তি পাবে। এবং আমি এটাও এক্সপেক্ট করব এই অর্গানাইজেশনের সদস্য হলে, এবং এই অর্গানাইজেশনের উপরেও আমি এই এক্সপেকটেশনটা আমার থাকবে, যদি এই জাতীয় কোনো অন্যায় কেউ যদি করে থাকে, তারা নিশ্চয়ই প্রপার স্টেপ তার জন্য তারা নেবে। কারণ একজন বা দুজনের জন্য নিশ্চয়ই একটা বড় অর্গানাইজেশন যদি হয়ে থাকে, নিশ্চয় তারা পুরো অর্গানাইজেশনের নাম নিশ্চয়ই নষ্ট করবেন না। তো সেই জায়গা থেকে আমাকে একটা কথা বলা হয়েছে যে ওর জন্য নাকি ফান্ড রেডি হচ্ছে, যে ফান্ডের থেকে কোটি কোটি টাকা উঠবে, এবং সেইটা থেকেই ওরা কেসটাকে টেনে বয়ে নিয়ে বেড়াবে। তো সেই ক্ষেত্রে আমি তখন বললাম, এখানে টাকার প্রশ্নটা কোথা থেকে আসলো? হচ্ছিল একটা জাস্টিস ইনজাস্টিসের ব্যাপার, তো সেখানে টাকা, কোটি কোটি টাকা উঠবে বা কিছু ফান্ড, সেটাও তো একটা অশালীন ব্যাপার, তাই না? এই দিক থেকেও যেমন ঘটনাটা একটা অশালীন, যে মাদার হিসাবেও যদি আমি দেখি, বা সন্তানকে সন্তান হিসাবেও যদি দেখি, আমার মেয়ের জন্য পাবলিক কোটি কোটি টাকা তুলবে, কারণ কিনা এই কারণের জন্য, তো সেটাও কোথাও গিয়ে আমার ঠিকঠাক লাগেনি। তো আমি সেই জায়গা থেকে বলেছিলাম, আমি ভাই গরিবের উকিল, আর আমি গরিবের মতো চলি, এবং আমি মাটিকে ছুঁয়ে কাজ করতে পছন্দ করি, এবং মাটিকে ছুঁয়েই আমি কাজ করব বাকি জীবন। তো সেক্ষেত্রে আমার তো কোটি কোটি টাকা, নিশ্চয়ই আপনারা তো আমার পেছনে ইনভেস্ট করবেন না, আর আমি কোটি কোটি টাকা আপনাদের কাছ থেকে নেব না। তো সেক্ষেত্রে আমি এই আজকের পর থেকে এই ব্যাপারটা থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, কুইট করছি। তো আমি আর এই ব্যাপারটাতে আর কথা বলতে চাই না। কিন্তু যেহেতু আমার মুখ থেকেই এদের কাছে পৌঁছেছিল যে হ্যাঁ, এই মিটিংটা বসা হবে, এবং আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে তারা 11th আওয়ারে না করে তারা ইরেসপন্সিবল হলেও আমাকেও তো আমার নিজের ইমেজটাকেও তো রাখতে হয়। তো আমি যেহেতু আমার কথার উপরে ভিত্তি করে ওনারা এতজন মানুষ এক জায়গায় হয়েছেন, আমি যদি 11th আওয়ারে বলি যে না আমি যাব না, সেটা আমার জন্য অসম্মানের এবং বাকিদের জন্য অসম্মানের। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল মিটিংটা অ্যাটেন্ড করা উচিত। এবং ওর সঙ্গে যে আরো একটি মেয়েকে নিয়ে যে ব্যাপারটা হচ্ছিল, একই সঙ্গে দুজনকে নিয়ে হচ্ছিল, সেও কিন্তু এই মুহূর্তে আমার পাশেই আছে, এবং এটাও আমি বলেছিলাম তাকে, ও কিন্তু থাকছে, ও কিন্তু বিষয়টা আলোচনায় বসতে চাইছে বা কি কিছু, কিন্তু সেটা তার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তাই আজকে আমি ওকে পাশেই রাখলাম, যে এটা শুধু আমার মুখের কথা নয়, এটা বাস্তবেই যে ও এখানে আছে বা থাকছে। তো আর আমার একটাই কথা, আমি ডে 1 থেকে ওকে আমি একটাই কথা বলেছিলাম, যে বিষয়টা উঠে আসছে, যে তোমার পোশাকের ব্যাপার, শালীনতার ব্যাপার, এবং তুমি স্টেজ পারফরমেন্স করতে গেলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এটাই যদি প্রবলেম হয়ে থাকে, আর আমি যেহেতু শালীনতা ব্যাপারটাকে বজায় রাখাটাই হচ্ছে আমার মোটো, এবং আমি কোনো অবস্থাতেই অশালীন পোশাক, অশালীন বিষয় আমি যেহেতু সাপোর্ট করি না, আর যেহেতু তোমরা আমার কাছে এসেছো, আমার নেচারটা জেনেই এসেছো, তো যেটাই ডিসিশন হোক না কেন, ভালো মন্দ যাই হোক না কেন, ভালো হলে তো ভালো, খারাপ হলে তুমি যেমন লিগ্যাল স্টেপ নিচ্ছ তুমি তেমন লিগ্যাল স্টেপই নেবে। কিন্তু আমার কাছে কাজে থাকতে গেলে, বা আমার কাছে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, আমাকে এটা প্রমিস করতে হবে যে তোমার ড্রেসের যেন শালীনতা থাকে, এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজের যেন শালীনতা থাকে, তুমি যেন কারণ না হয়ে যাও যে কারণটা নিয়ে প্রবলেম হচ্ছে। তো সেই জায়গা থেকেও কোথাও একটা নেগেটিভ একটা রিপ্লাই আমার কাছে আসছে বারবার। শর্ট ড্রেস, আমি যে শর্ট ড্রেস পরা নিয়ে তো কোনো আপত্তি নেই, শর্ট ড্রেস পরতেই পারো, কিন্তু শর্ট ড্রেসের মধ্যেও শালীনতা থাকতে হবে, এটাই ছিল তর্কের বিষয়। তো যাই হোক, ওদের কাছে শর্ট ড্রেস বা শালীনতা বলতে কি মানে করেছে ওরা তা জানি না, কিন্তু আমি কোনো অবস্থাতে যেহেতু অশালীন ব্যাপারটাকে আমিও সাপোর্ট করি না, তো সেটা নিয়েও একটু মতবিরোধও হয়েছে। তো যাই হোক, আমি আজকে ওদেরকে জানিয়ে দিয়েছি যে কোনো অবস্থাতেই অশালীনতাকে আমি সাপোর্ট করি না, করবো না ফিউচারে। আর আমি সত্যি সত্যি বলতে কি, আমাকে
হায়ার করতে গেলে পাবলিকের থেকে ফান্ড তুলতে হবে কোটি কোটি টাকা, এটাকে আমি সাপোর্ট করি না। আর কোনো একটা বিষয়কে আমাকে জাস্টিস পাওয়ার জন্য আমাকে রাস্তায় নেমে টাকা তুলতে হবে, সেই টাকার উপরে আমাকে জাস্টিস পেতে হবে, আমি এটাকেও সাপোর্ট করি না। কারণ আমি যদি আমার জায়গায় ঠিক থাকি তাহলে আমাকে পাবলিকের থেকে টাকা তুলতে হবে কেন? আমি যদি ঠিক থাকি আইনের জায়গায় দায়ের করা মামলার অভিযোগকারীর কাছ থেকে সরে দাঁড়াবে। আমি আজকের পরে কুইট করছি। নমস্কার, আমি কোয়েল বৈরাগী। তো বিগত কয়েকদিন ধরে যে ব্যাপারটা নিয়ে মেন মূল কারণ ঘটেছে, আমার পেজ থেকে আমি একটা লাইভ করি, অরূপ ডান্স একাডেমি থেকে একটা ছবি পোস্ট করা হয়। তো সেই ছবি পোস্টের কারণেই আর কি আমি লাইভটা শুরু করি। সেই লাইভের মধ্যে বা কোথাও আমার দিক থেকে কোনোভাবেই বিএসপিজি নামক কোনো সংগঠনকে আমি আঘাত দেওয়ার জন্য কোনো রকম কথা বলিনি। বিএসপিজির কাউকে কোনো রকমভাবে আঘাত দেওয়ার জন্য বা ছোট করার জন্য কোনো কথা বলিনি। এটা একেবারেই অরূপ ডান্স একাডেমির বিরুদ্ধেই বলা হয়েছে, কারণ ওনারা যে উদ্যোগটা নিয়েছেন যে অশালীন ড্রেস পরে ওইভাবে, সত্যি এটাকেও আমি একদমই সমর্থন করি না। কারণ একটা মেয়ে হয়ে অবশ্যই এটা আমি কখনোই সমর্থন করি না। তো কারোর বিরুদ্ধে গিয়ে কোনো কিছু আমি বলতে চাইনি বা কারোর বিরুদ্ধে কোনো ছোট কথা আমি বলিও নি। আমার লাইফটা আপনারা দেখলেও বুঝতেই পারবেন। তো এইটুকুই আমি বলতে চাই। এই অনুষ্ঠান করাতে আমাদেরকে ব্যান করে দেওয়া, কারণ আমি অনুষ্ঠান করে এসেছি, ইভেন এর মধ্যে আমার অনুষ্ঠান ছিল, কই আমার অনুষ্ঠান আটকায়নি যে অনুষ্ঠান ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, একটা যেহেতু লাইভ হয়েছিল সেখান থেকে হয়তো কোনো সিঙ্গাররা বা কেউ হয়তো ভেবেছেন যে না আমরা সেই সিঙ্গারকে নিলে যদি কোনো জায়গায় কোনো সমস্যায় পড়ি তাই হয়তো অনুষ্ঠানটা হয়তো বাতিল হয়েছে। কিন্তু বিএসপিজি থেকে কেউ বলেনি ফোন করে যে এদেরকে নিন, ব্যান করুন। ব্যান্ডের কথা কোথাও হয়নি, কারণ আমারও আগামী দিনে অনুষ্ঠান আছে, আমার পরপর ডেট রয়েছে। যদি ব্যান্ড হওয়ারই হতো তাহলে আমি তো সবার আগে ব্যান্ড হতাম, কারণ পেজ থেকে লাইভটা আমার হয়েছে, তাই না? প্রিয়াঙ্কা সূত্রধরের পেজ থেকে তো লাইভ হয়নি, লাইভটা আমার পেজ থেকে, তো সবার আগে তো ব্যান্ডটা আমি হতাম, আমার তো অনুষ্ঠান চলছে। তো এটাই আমার বলার ছিল। আচ্ছা কোয়েল, একটা কথা বারবার উঠেছিল যেদিনকে সোনামুদ্রা এফআইআর করা হচ্ছিল, কম্প্রোমাইজের কথা। এই কথাটা ঠিক কিভাবে প্রস্তাব দিয়েছিল? এটা কম্প্রোমাইজ, দেখুন কম্প্রোমাইজ তো দু রকমের হয়, যেটা যেভাবে নেয় সেই অনুযায়ী কম্প্রোমাইজ মিনস এখানে বলা হয়েছিল যে তোমরা একটু এসো, আমরা সবাই থাকবো, দিদিরা থাকবেন, দাদারা থাকবেন, বসে একটা আলোচনা করব আমরা যে এত বড় একটা অশান্তি হচ্ছে বা এত লাইভ হচ্ছে, এইভাবে লাইভ করে বা কাটাছেঁড়া করে কোনো কিছু না করে একটা জায়গায় বসে সুষ্ঠুভাবেও তো সমাধান করা যায় তোমার যা সমস্যা। ইভেন আমিও এটা ওকে ফোন করে বোঝাই যে দেখো দাদারা তো ঠিকই বলছেন যে হ্যাঁ আমরা একটা লাইভ করে ফেলেছি, দুজনে মিলে একটা হটকারিতাভাবে লাইভ করেছি, ঠিক আছে, তারপরেও তো ওনারা আমাদেরকে ডাকছে যে ডেকে তোমরা একটু আসো, একটু বসে আমরা একটা আলোচনা করি। বসে আলোচনা করার মিন্স বলতে চেয়েছে কম্প্রোমাইজ মিন্স, এর মানে এটা নয় যে এই কম্প্রোমাইজটা অন্য কিছু একেবারেই বলা হয়নি, কারণ আমাকে এরকম টাইপের কোনো কথা বলা হয়নি। তো আমি এই ব্যাপারে বলতে পারবো না, কারণ আমাকে বলা হয়নি, সুতরাং আমি এই ব্যাপারে তো কিছু বলা, আমার কাছে কোনো ভাষাই নেই। আরেকটা অভিযোগ করেছিল যে এই ভিডিও করবার পর তোমাদের ফেসবুকে বিভিন্ন কমেন্টে নাকি বিভিন্ন রকম বাজে প্রস্তাব দেওয়া হচ্ছে। না, আমাকে কোনো রকম কোনো বাজে প্রস্তাব এখনো পর্যন্ত, আমার ফেসবুক প্রোফাইলটা সবাই জানে, কোয়েল বৈরাগী নামে আছি আমি, কেউ আমার প্রোফাইলে চেক করলে বুঝতে পারবেন আমাকে কোনো রকম ভাবে কেউ কোনো কুপ্রস্তাব দেয়নি, দেয়নি। আর বিশেষ করে যেহেতু এই সংগঠনের নামে এসছে, আমি এই সংগঠনে ছিলাম প্রায় 2017 থেকে, যখন এই সংগঠন এসছে, আমি তারপর 2019 থেকে এসছে, তো আমি এই লাইনে এসছি মোটামুটি 2017 থেকে, আর সংগঠন 2019 থেকেই আমি আছি সংগঠনের সাথে। মাঝখানে একটা মনোমালিন্য, একটা ভুল বোঝাবুঝির জন্য সরে গেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সেই সংগঠনটা খারাপ। সে ভুল বোঝাবুঝি তো বাড়িতে আমরা যদি কেউ যদি থাকে, বাবা মার মধ্যেও তো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাই না? ভাই বোনদের মধ্যেও হয়ে থাকে। তো সেই রকমই একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তার মানে এই নয় যে সেখান থেকে কোনো কম্প্রোমাইজের কোনো কথাবার্তা, শুধু যারা যেটা করেনি সেটা বলে তাদেরকে তো বিধ্বস্ত করা কোনো রুচিসম্মত কাজ নয় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর নমস্কার, আমি বিএসপিজির কার্যকরী সভাপতি নিতাই দে। আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়া থেকে দেখেছেন বা দেখছেন, প্রায় এক সপ্তাহ ধরে একটা হইচই চলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। ব্যাপারটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি,
বিএসপিজি মানে বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ড, মুক্ত মঞ্চের শিল্পীদের নিয়ে এই সংগঠন। আমরা 2019 সালে এটি তৈরি করেছিলাম। আমাদের ট্যাগলাইন হচ্ছে শিল্পীর সাথে, শিল্পীর পাশে। অতএব সবসময় আমরা শিল্পীদের পাশে দাঁড়াবার চেষ্টা করি, কোনো প্রবলেম হলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি, দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াবার চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদের সাংস্কৃতিক পরিবেশ, কালচারাল পরিবেশ যাতে ঠিক থাকে সেটা নিয়েও কিন্তু আমরা সচেষ্ট। এবার আসি আসল কথায়। বিগত কয়েক বছর ধরে আপনারা জানেন সবথেকে বেশি শো হয় কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। সেখানে বিগত কয়েক বছর ধরে একটা হাঙ্গামা টাইপের নাচ, একটা গ্রুপের নাম আমি বলছি অন ক্যামেরায়, অরূপ ডান্স একাডেমি, এবং এই ধরনের আরও ডান্স কোম্পানি আছে, তারা অশ্লীল ডান্স পারফর্ম করেন এবং তাতে করে পুরো পরিবেশটা ঘাঁটছে, মেদিনীপুরের কালচারাল পরিবেশ নষ্ট হচ্ছে। সেখান থেকে আমাদের কাছে বারবার ধরে অভিযোগ আসতে থাকে, এবং সেই অভিযোগ থেকে আমরা গত বছরও কিন্তু স্টেপ নিয়েছিলাম, বসেও ছিলাম, কিন্তু যা হয় না, একটা কথা আছে, পুনর্মূষিক ভব, ওরা কিন্তু আবার সেই আগের মতোই শুরু করে। এবং বর্তমানে এবছরও কিন্তু একই কমপ্লেন আসতে শুরু করে বিভিন্ন জেলা থেকে, মেদিনীপুর ছাড়াও, যে আপনারা এই ব্যাপারটা নিয়ে এগোন। এবং আমাদের বিভিন্ন জেলায়, সারা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মেম্বার্স আছেন, অর্গানাইজাররা আছেন, তারাও কমপ্লেন করতে থাকে। এবং আমরা এই বছরও ঠিক একটি এরকম একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, কারো নাম না দিয়ে, যে আপনারা যারা এই ধরনের অনুষ্ঠান করেন, সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী, তারা এগুলো থেকে বিরত থাকুন, আপনারা আপনাদের মতো অনুষ্ঠান করুন, সুস্থ কালচারাল পরিবেশ রেখে অনুষ্ঠান করুন। কিন্তু এটার একটা অদ্ভুত একটা ভুল মানে কি ব্যাখ্যা হলো পরবর্তীকালে। তার মধ্যে দুজন শিল্পী, মানে যখন এগুলো বলা হলো হঠাৎ করে লাইভে এলো, তার মধ্যে কোয়েল ছিল আর প্রিয়াঙ্কা সূত্রধর বলে দুজন শিল্পী ছিলেন। তারা তো যা বলার বললেন। এবং আমাদের তার আগে বলি, আমাদের মহিলা সেলকে বসানো হয়েছিল, যে তারা কিন্তু আপনারা যারা দেখেছেন একদম সৌজন্যভাবে কারোর নাম না নিয়ে বলেছিল যে আমরা মহিলা হয়ে বলছি। এতে নানা রকম প্রতিবন্ধকতা আসে, পরবর্তীকালে অনুষ্ঠান করতে গিয়ে যে ধরনের উচ্ছৃঙ্খলতা তৈরি হয়, যে পরিবেশ তৈরি হয়, তাতে কিন্তু আমাদের সিকিউরিটির প্রবলেম হতে পারে। এইভাবে বোঝানোর চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদেরকে তারা হয়তো নাম করেনি, কিন্তু সবাই বুঝতে পেরেছেন। আমাদের মহিলা কি বলবো সেলের সেই মেয়েটিকে বা তিনটি মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করেন, এবং সেটা আপনারা যারা দেখেছেন বা এগুলো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে সচেতন থাকেন তারা জানেন। কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু কোনো খারাপ কিছু উদ্দেশ্য ছিল না, আমাদের একটা বার্তা ছিল যে আমাদের সুন্দর সংস্কৃতিতে ফিরে আসুক, তাতে যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি। তারপরে নানা দিকে দৌড়ে নানা রকমের লেখালেখি দীর্ঘদিন ধরে চলছে, প্রায় এক সপ্তাহ ধরে, আপনারা সবাই জানেন। এবং সেখানে সঙ্গীতা ম্যাডামকে ওরা বলতে প্রিয়াঙ্কা সূত্রধর ক্লায়েন্ট হিসেবে আসেন, এবং সঙ্গীতাদিও আমাদের সম্বন্ধে জানতেন না। উনি কেসটা নিয়েছিলেন এবং থানায় গিয়েছিলেন, কিন্তু ওটা দেখার পরই আমাদের কোথাও একটা মনে হচ্ছিল যে সঙ্গীতা ম্যাডাম বোধহয় আমাদের সম্বন্ধে পুরো জানেন না, যা করছে করুন, কিন্তু আমাদেরও বক্তব্যটা শোনার দরকার। সেই দিন থেকেই আমরা যোগাযোগ করার চেষ্টা করি, এবং পরের দিন সঙ্গীতা ম্যাডাম কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, এবং আমার সাথে মানে দীর্ঘক্ষণ বিভিন্ন সময় কথাবার্তা হওয়ার পর আজকে আমরা তো কখনো কিছু একটা দীর্ঘ প্রসেসে চলুক, সেটা তো আমরা কখনো চাই না যে এটা চলবে, মামলা হবে। মামলা আমরা সবাই করতে পারি, মামলার নিষ্পত্তি কবে কি হবে না হবে, এটা আদৌ হবে কি হবে না, আমরা সেটা চাই না। সেটা আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি অ্যাডভোকেট, উনি আরো ভালো জানেন এবং আগে বললেনও। অতএব আমরা চেয়েছিলাম আমাদের বক্তব্যটা আপনারা শুনুন, তারপরে যদি মনে হয় যে আমাদের কিছু প্রবলেম আছে, আমাদের কিছু দোষ আছে, তাহলে আমাদের বিরুদ্ধে স্টেপ নিন। কিন্তু আলটিমেটলি যাদের কমপ্লেন ছিল তার মধ্যে কিন্তু একজন এসছেন, তার কথাও শুনলেন কোয়েলের মুখ থেকে। এবং সব থেকে বড় কথা, যাকে নিয়ে যিনি ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের হয়ে যে অ্যাডভোকেট শুরু করলেন তাকে নিয়ে মুভ করা, তাকেই রেসপন্স করলেন না। অতএব আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দোষ কার কি গুণ কার। আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, সুস্থ
পরিবেশ ফিরে আসুক, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরে আসুক, যেখানে আমরা সবাই সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি। এবং যেখানে অনুষ্ঠান হয় সেখানে তো আমাদের মা বোনেরাই বসে থাকে, কমিটিও তো অনেক টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে, সেটা নিশ্চয়ই উচ্ছৃঙ্খলতার জন্য নয়। উচ্ছৃঙ্খলতার জন্য কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তারা যান না, সেখানে গিয়ে সেগুলো উপভোগ করুন, কিন্তু মুক্ত মঞ্চে কেন? এটা কিন্তু আমাদের এইটাই বক্তব্য, সেটা আপনারা বুঝতে পারলেন। আলটিমেটলি ওই প্রিয়াঙ্কা সূত্রধর যাকে নিয়োগ করেছিলেন তিনি ফেলিওর হয়ে গেলেন। আপনারা আপনাদের সবাই কি বলবো, আপনাদের যথেষ্ট বুদ্ধিমত্তা আছে, আপনারা সবাই বোঝেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আমাদের কি দোষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।